সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন কবি, সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি, ভালো আছি, ধন্যবাদ। দেখে আসি পত্রিকাগুলোর শিরোনাম। সমকাল: হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল, বুলেট প্রুফ হেলমেট ও ভেস্ট পরিয়ে আদালতে হাজির। অভিযুক্তদের ফাঁসির দাবি নিউ মার্কেটে নিহত দোকান কর্মীর বাবার। তথ্য গোপন করে সরকারকে ৪১,০০০ কোটি টাকার ঋণ। শোকাবহ ১৫ আগস্ট আজ বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী। শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে, প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু। এক বুলেটে আমার ২ নাবালক নাতি এতিম। হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা, ভারতে বসে হাসিনার বিবৃতি পছন্দ করছে না বাংলাদেশ। মানবজমিন: ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা। ১৫ আগস্ট আজ আনিসুল, সালমান ১০ দিনের রিমান্ডে। ছাত্র হত্যার তদন্ত, বাংলাদেশে জাতিসংঘের বিশেষজ্ঞ দল আসছে। গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দিল্লিতে বসে হাসিনার বিবৃতি ২ দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। পাচারকারীরা টাকার বালিশে ঘুমাতে পারবে না। খবরের কাগজ: হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। শেখ হাসিনা ও মন্ত্রীদের বিরুদ্ধে আরও মামলা। আজ শোকাবহ ১৫ আগস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে। সাংবাদিকদের আইন উপদেষ্টা আনিসুল হক, সালমান ১০ দিনের রিমান্ডে। এই অভ্যুত্থানকে বিপ্লব বলতে চাই, জিএম কাদের। অর্থ পাচারকারীদের কঠোর হুঁশিয়ারি। ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। জয় দিন: খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ, থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যা মামলা। সিএমএম আদালতে ছাত্র হত্যা ও অপহরণের আরও ২ মামলা। আজ মাঠে থাকবে বিএনপি সহ সব রাজনৈতিক দল ও ৩৪ ছাত্র সংগঠন। অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, সাংবাদিকদের নতুন গভর্নর। এনবিআর এর নতুন চেয়ারম্যান আব্দুর রহমান, জননিরাপত্তার সচিব মোকাব্বির। কালবেলা: ফাঁসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা, হত্যা মামলা। আনিসুল হক ও সালমান ১০ দিনের রিমান্ডে। স্থবির দুদক, পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন কর্তারা। নিয়মিত অফিসে আসেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণকারী ও নির্দেশদাতা সবাই অপরাধী। আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। কোথায় লুকিয়ে ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান। দেশ রূপান্তর: বিশেষ আইনে বিপুল ৯/৬, এনা আউট, হানিফ ইন। সড়ক পরিবহন: ভিন্ন রকম ১৫ আগস্ট আজ। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপহরণের আরও ২ মামলা। প্রতিদিনের বাংলাদেশ: শেখ হাসিনার বিরুদ্ধে এবার গণহত্যার মামলা। সালমান, আনিসুল ১০ দিনের রিমান্ডে। আজ রক্তঝরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী। তাকসিম এ খান লাপাত্তা, সরিয়েছেন অনেক নথি। আলোকিত বাংলাদেশ: বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে বললেন প্রধান বিচারপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলসহ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। কূটনীতিকদের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। বাংলাদেশে অভ্যর্থনীর বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। ভবিষ্যতের শান্তিপূর্ণ পথ রচনার কাজ করায় যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। দৈনিক বাংলা: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা। আজ বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী। আইন উপদেষ্টা: শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না, গভর্নর। সংগ্রাম: শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ। সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে। করতোয়া: সালমান ও আনিসুল রিমান্ডে। শেখ হাসিনার নামে আরও মামলা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: ফাইন্যান্স অ্যাডভাইজার, বাংলাদেশ ব্যাংক গভর্নর vow to crack down on money launderers. Hasina, 8 others face case at
ICT over genocide crime against humanity 15 August today আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম 15 আগস্ট today আজ যখন কথা বলছি 15 আগস্ট 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়েছিল। এত বছর পর আজ তার পরিবার আবারও সংবাদের শিরোনাম হয়েছে। শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুইজন প্রভাবশালী মানুষ, একজন শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং আইনমন্ত্রী, তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে। 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনটি ঘটনাবহুল, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। এটার সঙ্গে আমি আর একটু যোগ করতে চাই যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু স্ট্রেন্ড হয়েছে আর কি। আপনি দেখেছেন যে শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন দিল্লি থেকে, সেটা বাংলাদেশ ভালোভাবে নেয়নি। এটাও একটা নতুন মাত্রা আর কি। এখন এত বহুমুখী ঘটনা ঘটছে, স্থিতিশীলতার দিকে আমরা যেতেই পারছি না এখনো পর্যন্ত। এখন শান্তি শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে আগে, তারপরে ইকোনমিটাকে সচল করতে হবে। কারণ ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সামাজিক স্থিতির ক্ষেত্রে। একটা স্বাভাবিকতা কিন্তু এখনো দেশে আসেনি। এই চ্যালেঞ্জগুলি এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে এটা মোকাবেলা করতে হচ্ছে। সময় তাদের খুব বেশি দিন হয়নি, সুতরাং এখনই মন্তব্য করা ঠিক হবে না। আমাদের একটু গভীর পর্যবেক্ষণে আমরা দেখব যে তারা কিভাবে এটাকে মোকাবেলা করছে একটার পর একটা। সরকারটা এখনও আস্তে আস্তে নিজেদের ফর্মে আসতে শুরু করেছে, একটু সময় লাগবে। তারপরে আমরা হয়তো রেজাল্টগুলি পেতে থাকবো। যেমন অর্থ উপদেষ্টা আজকে বলেছেন যে এই মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে আনবো এবং রাতারাতি কিছু করা যাবে না, হয়তো কয়েক মাসের মধ্যে আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে অনেক কথা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কথা বলেছেন এবং কিছু ছাত্রদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। দুইজনের মামলা আজ 15 আগস্ট প্রত্যাহার করা হবে এবং আরও কিছু বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন পৃথক পৃথকভাবে, পৃথক পৃথক সময়, এবং সেসব বিষয়ে তিনি বিবৃতি দিয়েছেন। চীনা রাষ্ট্রদূতেরও বক্তব্যের আমরা একটা শিরোনাম দেখলাম, যুক্তরাজ্যের সারা কুকের বক্তব্যের একটা শিরোনাম দেখলাম। তো বাংলাদেশ, এই এখনকার বাংলাদেশ, এই সরকারের অধীনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কীভাবে চলছে? এটা একটু দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি এটা চীনমুখী হচ্ছে আস্তে আস্তে। কারণ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চীনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের জন্য লাভবান হব আমরা। এখানে কিন্তু একটা জিওপলিটিক্যাল একটা অবস্থান আছে তো বাংলাদেশের। এটা কারণে কিন্তু আমাদের একটা দুর্ভোগও হয়েছে অনেক। তিস্তা প্রকল্প নিয়ে মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর, তারপর চীন সফর, সেগুলির মধ্যে কিন্তু ঘটনাগুলি বীজ লুকিয়েছিল এখনকার যে অবস্থা। তারপরে এত দীর্ঘ 15.5 বছরের যে জগদ্দল শাসন, যে স্বৈর শাসন, মানুষের ক্রুদ্ধ একটা প্রাণের একটা কি বলবো আকুতি ছিল। গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, পুঞ্জীভূত একটা জনবিস্ফোরণ হয়েছে এবং ছাত্ররা সেই দেখিয়েছে, তারা সেলিউট তাদেরকে। তারা কিন্তু সত্যিকারের একটা বাংলাদেশ গড়তে চায়, যেটার মধ্যে বৈষম্য থাকবে না, ন্যায় থাকবে, একটা শান্তি থাকবে, শোষণমুক্ত একটা সমাজ তারা গড়তে চায়। সেটার জন্য তারা পজিটিভলি এই জিনিসটাকে দেখছে। আমি গতকালও দেখেছি রাস্তায় তারা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই করছে না, গাছ লাগানোর পর্যন্ত কাজ করছে। তারা কিন্তু নেমে এসছে, মানে স্তরে স্তরে তারা প্রতিদিনই পরিশ্রম করছে এবং সেটা একটা গঠনমূলক একটা দিকে যাচ্ছে। এইটা একটা আমি ইতিবাচক হিসেবে দেখি। সাবেক আইজিপি এবং ডিবি প্রধান সহ 15 পুলিশের বিরুদ্ধে 2টি মামলা করেছে বিএনপি। মানে পুলিশ বাহিনীর যারা সদস্য ছিলেন, আইজিপি থেকে শুরু করে নিচের দিকে যেসব সদস্যরা ছিলেন তাদের। পুলিশ তো আসলে মানে প্রজাতন্ত্রের ভিত্ত যেটা বলা হয় আর কি, কিন্তু সেটাকে পুলিশেরও পুরোপুরি ঢালাও দোষ দেওয়া ঠিক হবে না। তারা ব্যবহৃত হয়েছে। তারপরে আবার এটাও সত্য যে তারা অনেকে অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন করেছে, সেগুলিও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। সেগুলি আস্তে আস্তে ঠিক হবে। পুলিশের লোগো চেঞ্জ করার কথা আসছে, তো পোশাক চেঞ্জ করার কথা আসছে, কিন্তু মানসিকতাটা তো বদলাতে হবে। ভিতর থেকে সত্যিকারের যদি দেশপ্রেম হয়, সত্যিকারের মানবিকতার বোধ যদি আমরা
সঞ্চালিত করতে পারি প্রত্যেকের মধ্যে, তাহলে একটা সত্যিকারের নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে। নতুন গভর্নর বলেছেন যে বালিশের মধ্যে টাকা নিয়ে ঘুমাতে দেবেন না, সেটা বলেছেন। এবং অর্থ উপদেষ্টাও বলেছেন যে আপনারা আমাকে তোয়াজ করবেন না, এবং উপদেষ্টা ভালো মানুষ, এই কথা বলারও কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু একটা গুণগত পরিবর্তন কিছু কিছু দেখতে পাচ্ছি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এসে উনি আবু সাঈদের বাড়িতে গেছেন, আমরা নিকট অতীতেই দেখেছি আবু সাঈদের ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, এবং তা আবু সাঈদের ভাই বলেছে আমাদেরকে জোর করে আনা হয়েছিল। উপদেষ্টা কিন্তু সেখানে গেছেন, তারপরে বলেছেন যে আমরা সবাই একজন আবু সাঈদ এবং আমাদের দেশটা একটা পরিবার। এবং আপনি দেখবেন সংখ্যালঘুদেরকে নিয়ে যেসব ঘটনা ঘটছে সেগুলির মধ্যে অতিরঞ্জনও আছে এবং প্রোপাগান্ডাও আছে অনেক। এতখানি বাংলাদেশের মানুষ কিন্তু অসাম্প্রদায়িক। আমাদের যেই পার্শ্ববর্তী দেশ তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, কিন্তু সেখানে যত দাঙ্গা হয় সেই তুলনায় বাংলাদেশ তো আমি বলবো স্বর্গ। এবং আপনি ওইখানকার মুসলিমরা অত্যাচারিত হয়, তারা কিন্তু বলে না যে আমরা পাকিস্তানে যাব কিন্তু বাংলাদেশে যাব। বাংলাদেশের চিত্রটা কিন্তু ভিন্ন, এবং এইটার যা ঘটছে তার থেকে তিলকে তাল করা হচ্ছে, সেই প্রোপাগান্ডাগুলো এগুলো প্রমাণিত হচ্ছে। এবং আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, এবং আপনি কখনোই দেখবেন না যে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান দুর্গাপূজা ছাড়া ঢাকেশ্বরী মন্দিরে গেছে। আমার জানা নাই, 49 বছরের সাংবাদিকতা জীবনে আমি দেখিনি পূজা উপলক্ষে ছাড়া আর কখনো গিয়েছেন বলে আমার জানা নেই। তো এই চেঞ্জগুলি আসছে আস্তে আস্তে। এবং প্রধান উপদেষ্টা এই ট্রাফিক জ্যামে আটকেছিলেন, কয়েকদিন আগে নিউজ হয়েছে। আর আগে আমরা কি দেখেছি, 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতে হতো, মানুষকে হাঁটতে পর্যন্ত দেওয়া হতো না। তো এগুলি কিন্তু আস্তে আস্তে চেঞ্জটা আসছে। সেটার জন্য আমাদেরকে একটু তাদেরকে সময় দিতে হবে এবং প্রত্যেককে সহযোগিতা করতে হবে যার যার অবস্থান থেকে, তাহলে আমরা হয়তো একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আনিসুল হক এবং সালমানিফ রহমান 10 দিনের রিমান্ডে আছেন। এখন আমরা যখন কথা বলছি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গতদিন আমরা খবরে দিচ্ছি। আমরা যখন কথা বলছি এই সময়ে আরও কিছু খবর পেয়েছি যে জুনায়েদ আহমেদ পলক এবং শামসুল হক টুকু এবং ছাত্রলীগের একজন নেতাকে খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি সেনাবাহিনীর প্রধান একটা কথা বলেছিলেন যে হেফাজতে আছেন তাদের নিরাপত্তার জন্য। সেটা ভালো, কারণ জনরোষ এখনো কিন্তু আছে, সেটা তাদের নিরাপত্তাটা বিঘ্নিত হতো। এটা ভালো কাজই করেছে। আস্তে আস্তে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং স্বচ্ছ বিচার হোক, সত্যিকারের বিচার হোক, যারা যে যতখানি অপরাধী তাদের সেই শাস্তিটা হোক। ভবিষ্যতে যেন কেউ এই ধরনের অপকর্ম করার সাহস না পায়, সেই রকম দৃষ্টান্ত স্থাপিত হোক, এটাই আমরা চাইব। আইন উপদেষ্টা যে কথাগুলো বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সরকারের আগের সরকারের যারা হুকুম দিয়েছিল হত্যার বা ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছে সেই যে বিচার হতে পারে বলেছেন, বা এক একটা পত্রিকায় এক এক ধরনের শিরোনাম দেখলাম, কোথাও বলছে হতে পারে, কোথাও লিখেছে সিদ্ধান্ত হয়েছে। সেটা কিভাবে হতে পারে? এবং এটা আমি যতটুকু জানি যে এটার মানে আমাদের প্রবাসী যারা দেশপ্রেমিক আছেন তারা কিন্তু অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছেন, এবং এটার অনেক তথ্য প্রমাণ, দালিলিক তথ্য উপাত্ত এগুলি কিন্তু লাগে। এটা জটিল জিনিস এবং এটা একটু সময় সাপেক্ষ। সেটার জন্য কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগের থেকে শুরু হয়েছে আমি যতটুকু জানি। সেটা হলে কঠিন হবে। এবং আপনি আরেকটা খবরের শিরোনাম পড়লেন যে জাতিসংঘ তাদের তদন্ত দল পাঠাচ্ছে। তারপরেও একটা কিন্তু আমরা সেখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারবো, যেটাকে পক্ষপাত দুষ্ট তদন্ত হবে না, সত্যিকারের প্রকৃত একটা আমরা চিত্র পাবো যে কি ঘটেছে। আমরা কিন্তু জানতাম না, একটা অবরুদ্ধ সময় আমরা বাস করেছিলাম। আমাদের থেকে যারা দেশের বাইরে থাকতো তারা কিন্তু অনেক বেশি ইনফর্ম, তারা বেশি আপডেটেড ছিল। আমাদের এখানে তো রুদ্ধ করা হয়েছিল, আপনি জানেন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনোভাবে খবর পাওয়া যাচ্ছিল না কোনখানে কি ঘটছে। প্রকৃত নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা কিন্তু আমরা এখনো জানি না। এগুলি এখনো আরও দেখতে হবে। বহু লাশ গুম করা হয়েছে এবং অনেককে বেওয়ারিশভাবে কবর দেওয়া হয়েছে, সেগুলি তারপরে এখনও আনআইডেন্টিফাইড লাশ কিছু পড়ে আছে মর্গের মধ্যে, সেগুলি আত্মীয় স্বজনরা খুঁজে বেড়াচ্ছে। কি একটা বিশৃঙ্খল অবস্থা, মানে সেইটার থেকে একটা শৃঙ্খলায় আনতে কিন্তু খুব কঠিন হবে এই সরকারের পক্ষে। প্রত্যেকের, আমি আবার বলবো যে প্রত্যেকের দায়িত্ব হবে যে মানে একটা শান্তি শৃঙ্খলার দিকে সত্যিকারের একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবার যেন ভূমিকা থাকে, ইতিবাচক ভূমিকা থাকে। আচ্ছা, এরা আউট
হানিফ ইন একটা শিরোনাম পড়লাম, সড়ক পরিবহনে মানে বাস চলাচল, সম্ভবত বাস চলার কথা। সব জায়গায় একটা সিন্ডিকেট ছিল, এগুলি আস্তে আস্তে ভাঙছে। আপনি দেখবেন, আমি নিজে বাজারে গিয়েছিলাম একদিন আগে, তখন দেখলাম যে বাজারের ছাত্ররা দিয়ে দিয়েছে, মূল্য তালিকায় দিয়ে দিয়েছে। তা আমি লাউ শাক কিনতে গেলাম, আমি বললাম তো কত আটি, বলে 40 টাকা। তো আমি বললাম ছাত্রদের দাম কত, বলে 30 টাকা। তো 30 টাকা দিয়ে নিলাম। আরেক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, বলে যে আগে হয়তো ধরেন 10 টাকা লাভ করতাম, এখন 5 টাকা লাভ করি, কিন্তু আমাদেরকে কোথাও চাঁদা দিতে হয় না। আপনি জানেন যে অনেক বছর আগে একটা গরুর মাংসের কসাইরা কিন্তু একটা ধর্মঘট করেছিল 6 দিন ব্যাপী, 17 সালের দিকে। তখন ওরা বলেছিল প্রেস কনফারেন্স করে যে চাঁদাবাজিটা যদি বন্ধ হয় তাহলে আমরা 350 টাকায় গরুর মাংস খাওয়াতে পারবো। এটা এত স্তরে। আবার আরেকটা নিউজ বেরিয়েছে কয়েকদিন আগে যে 1 ট্রাক পাথর নিয়ে ঢাকা শহরে আসতে 7,000 টাকা চাঁদা দিতে হয়েছে। তো এই অবস্থাগুলি যদি অবসান হয় তাহলে এই সিন্ডিকেট ভাঙা যাবে, কিন্তু সম্ভব। এটা এক সিন্ডিকেট ভেঙে কি আবার নতুন সিন্ডিকেট? না, এখন এটার একটা মানে এখানে একটা গুণগত পরিবর্তন হয়েছে। ছাত্ররা এটা গার্ড দিচ্ছে এবং ছাত্রদেরকে কেনা যায়নি। আমাদের দেশের রাজনীতি তো ঘুণে ধরা পচে গলে গিয়েছে, রাজনীতিরও সংস্কার দরকার, আমি আগেও বলেছি। তো সেই ছাত্ররা এখানে প্রহরী হিসেবে আছে, ছাত্রদের কেনা যায় না। তারা বলেছে যে একটা গণতান্ত্রিক সরকারের, এই তো গতকাল বলেছে, একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। তারা কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করছে, আমাদেরকে শৃঙ্খলা শেখাচ্ছে। নিরাপদ সড়ক চাই যেটা শুরু করেছিল সেটা মাঝখানে কিন্তু আবার বিশৃঙ্খল হয়েছিল, আবার তারা সেটাকে হাতে নিয়েছে। তারা বৃক্ষরোপণ করছে, তারা সবাইকে চেষ্টা করছে সাধ্যমতো, এবং মানে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, ছাত্ররা মিলে রাস্তা কন্ট্রোল করার চেষ্টা করছে, মানে শৃঙ্খলা একটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটাকেও ইতিবাচক দিক হিসেবে আমি দেখি। প্রশাসনে এক ধরনের শুদ্ধি অভিযান বলা হচ্ছে। 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে, একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, পুলিশেও এমন হয়েছে। এই আমাদের আমলাতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে এই পরিবর্তনটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কাজে আসবে? খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা শুরু হয়েছে মাত্র, আরও ব্যাপকভাবে করতে হবে এবং দেরি হয়ে যাচ্ছে। এটা করতে হবে স্তরে স্তরে। আপনি সরকারি কর্মচারীরা তো আমাদের প্রভু হয়ে দাঁড়িয়েছিল, সেটা তো কোনোভাবে কাম্য হতে পারে না। পুলিশ এবং সরকারি কর্মচারী তারা কিন্তু আপনি দেখেন বিনা ভোটের রাজনীতি, বিনা ভোটের যে সরকার ছিল, ডামি নির্বাচন ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচন ছিল, সেগুলিকে তারা কিন্তু সহায়তা করেছে এবং সেগুলি তারা ঘটিয়েছে, এবং এটার বিনিময়ে তারা ব্যাপকভাবে লাভবান হয়েছে। এবং এত যে লুটপাট হয়েছে এই দেশ থেকে, এত টাকা পাচার হয়েছে স্তরে স্তরে, এইটা ক্লিয়ার করতে অনেকখানি সময় লাগবে। এই সামান্য রদবদলে তো কিছু হবে না, স্তরে স্তরে কিন্তু দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে এটা ছড়িয়ে আছে। এটা পরিষ্কার করতে হবে, যে কোনো মূল্যে পরিষ্কার করতে হবে, না হলে দেশের ভবিষ্যৎ আমি দেখি। আমলাতান্ত্রিক কাঠামোতে যারা আছেন তাদেরকে ছাড়া তো সরকার চলা যাবে? ঠিক আছে, তো সেটাতে আগের দিন তো এখন জবাবদিহিতার মধ্যে আনতে হবে তাদেরকে, তাহলেই কিন্তু অনেকখানি দেশটা শৃঙ্খলাবদ্ধ হবে আর কি। আপনি দেখেন সালমান রহমানের কথা বললেন, সালমান রহমানের সঙ্গে কত টাকা ছিল, সঙ্গে 6টা পাসপোর্ট ছিল, ডলার ছিল, তারপরে আরব দেশের মুদ্রা ছিল। তো এখন মানুষের জীবনে কতটুকু লাগে? এইসব মোহ থেকে যদি, এই লোভ থেকে যদি মানুষ মুক্ত থাকতে পারে, তার এখন যে কি পরিণতি হলো, করুণ পরিণতি, নৃশংস পরিণতি হলো, আমি বলবো নির্মম। এবং এইটা যে একটা স্পট পড়লো, তো শেষ জীবনে এসে এই কলঙ্ক তার পরিবারের জন্য কি হলো, তার দলের জন্য কি হলো, সেটা খুবই দুঃখজনক। তো এটা কিন্তু নিজের তৈরি করা, তাই না? এগুলির থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারতো। এই আইনমন্ত্রীর ক্ষেত্রে তার বিরুদ্ধেও বহু অভিযোগ আছে, সেগুলি আস্তে আস্তে বেরোবে, প্রমাণিত হবে। আপনি দেখেন এক বড় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে তার এক পা চলে গেছে কবরে, তার স্ত্রী নাই, সন্তান নাই, 5 কোটি টাকা পাওয়া গেছে, আপনি জানেন। সেখানে ডলারও ছিল প্রচুর। তো এখন এগুলি ঠিকমতো যদি পরীক্ষা করা হয়, তল্লাশি চালানো হয়, বহু ডলার পাওয়া যাবে অনেকের বাড়িতে। এমনি আমাদের রিজার্ভ নেমে আসছে কোন আশঙ্কাজনক একটা পর্যায়ে, এবং কত টাকা পাচার হয়ে গেছে সেগুলি। এবং আমলাদের কত বাড়ি আছে কানাডাতে, বিভিন্ন দেশে আছে না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যে কথাটি বললেন, আইন উপদেষ্টা একটা কথা বলেছেন, তার মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে 10 দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে, আত্মীয় স্বজন সহ। এটা কি সকল কর্মকর্তা কর্মচারীর জন্য করলে ভালো? এটা নিয়ে কথা হয়েছে যে উপদেষ্টারও হিসাব দেওয়া দরকার, সেটাও কিন্তু সত্যিকার, তারাও তো প্রত্যেকেরই দেওয়া উচিত। হ্যাঁ, এটাও নিয়ে কথা হয়েছে যে আপনাদের নিজেদের হিসাব আগে দেন,
এটা কিন্তু আইন ছিল, কিন্তু এটা এমপিদের হিসাব দেওয়ার কথা ছিল, সেগুলি দেওয়া হতো না। সরকারি কর্মচারীদেরও বিধান আছে এই হিসাব দেওয়ার, সেগুলি কার্যকর হতো না। আমাদের দেশে আইন ভালো ভালো আছে, কিন্তু প্রয়োগ নাই। যেহেতু দেশপ্রেমের অভাব ছিল, এখন যদি একটা নতুন করে ছাত্ররা যদি সেটা পারে আনতে, এইটাই তারাই আমাদের ভরসা। আচ্ছা, জিএম কাদেরের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে একটা পত্রিকায়, এই অভ্যুত্থানকে বিপ্লব বলতে চান? এটা আমাদের খবরের কাগজে একটা বিশেষ সাক্ষাৎকার বেরিয়েছে একান্ত। এর আগে যখন মানে শেখ হাসিনার পতন হলে তার আগেও কিন্তু উনি বলেছিলেন যে এই যারা যুদ্ধ করছে এই স্বৈরাচারের বিরুদ্ধে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কারণ এটাকে তো ছাত্ররা দ্বিতীয় স্বাধীনতা বলছে, তো তারা কিন্তু ৩৬ জুলাই বলছে, তারা আগস্ট বিপ্লব বলছে না, তারা বলছে জুলাই বিপ্লব। হ্যাঁ, এটাও একটা তাৎপর্য জিনিস, পূর্ণ জিনিস। তো জাতীয় পার্টি কিন্তু তাদের বিরুদ্ধে যেই মানে গৃহপালিত বিরোধী দল বলে একটা তকমা ছিল, সেটার থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। এটাও একটা সংস্কার আমি বলবো। আমি রাজনৈতিক দলগুলির মধ্যেও পরিবর্তন আসা দরকার। ছাত্রদের যেই ভাষা, সেই ভাষা থেকে রাজনীতিকদের অনেক কিছু শিক্ষণীয় আছে, নিজেদেরকে শোধরানোর ব্যাপার আছে। থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল এর মধ্যে ৩০৯টি উদ্ধার হয়েছে, ৬,২৫৮টি গুলি উদ্ধার হয়েছে। এখনো কি আছে না বাইরে? অনেক আছে, অনেক আছে। সেগুলো তো সংগঠনের কাছে আছে। যদি সেগুলো ফেরত না আসে একটা অশান্তির একটা আশঙ্কা থাকবে। এগুলি বেরোবে, আস্তে আস্তে বেরোবে। সেগুলি উদ্ধার অভিযানটাকে আরো ব্যাপক করতে হবে, চিরুনি অভিযান চালাতে হবে, তারপরে মুক্ত যদি হয় আর কি। আর থানা এবং পুলিশ, ট্রাফিক পুলিশ এরা এখন রাস্তায় এসেছে, অফিস করছে, কিন্তু দেশের অনেকগুলো থানা তো পুরানো হয়েছে, সেগুলো তো অবকাঠামো নাই। থানা প্রায় আপনি ধরেন 99% হয়ে গেছে, অল্প কয়েকটা বাকি আছে, সেগুলি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, সেটা ঠিক হলেই ভালো, যত দ্রুত সম্ভব পুলিশরা দায়িত্ব নেবেন, মানে যে যার দায়িত্বে থাকবে। অন্যরকম পুলিশ আমরা দেখতে চাই, মানে যেহেতু বলছে অন্য বাংলাদেশ, এটা তারা সেই মানবিক পুলিশ হোক, তাদের মধ্যে তারাও আন্দোলন করেছে, সরকার সেটা অন্তর্বর্তী সরকার সেই দাবি মেনেও নিয়েছে, সেখানেও যৌক্তিক দাবি আছে। তারা অনেককে ব্যবহৃত হতে চায়নি, এবং তারা যেসব উচ্চাভিলাষী মানে দল অন্ধ দলকানা পুলিশ ছিল, যারা কর্মকর্তা ছিল, তারা তাদেরকে ব্যবহার করেছে, নিজেদের আখের গুছিয়েছে। আপনি দেখেন একজন বেনিজির যখন হয় তখন সে একটা দানব হয়ে ওঠে, এবং সেটা একটা পুলিশ বাহিনীর সমগ্র ভাবমূর্তির মধ্যে একটা ইমেজকে প্রশ্নবিদ্ধ করে। সেটা তো কোনোভাবেই কাম্য ছিল না। এক মতিউরের মতো, এই যে ছাগলকাণ্ডের মতিউর, সে কিন্তু প্রশাসনকে কালিমালিপ্ত করেছে। যে এগুলি তো কুলাঙ্গার, এগুলি তো আমাদের দেশের জন্য একটা বোঝা, একটা আবর্জনা, এগুলিকে তো পরিষ্কার করতে হবে যে কোনো মূল্যে। এবং একজন উপদেষ্টা বলেছেন যে ধরমারও করার জন্য তো আমরা আসিনি, একজনকে শাস্তি দিতে হলে তথ্য প্রমাণ লাগবে, সেটা সাস্টেন করতে হবে, তাই না? অন্যায্যভাবে যদি হুইমজিক্যালি হঠকারিতামূলকভাবে কিছু করা হয়, সেটাও তো বাঞ্ছনীয় না। যেটা ন্যায্য, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তার অপরাধগুলিকে চিহ্নিত করতে হবে, প্রমাণিত করতে হবে, তারপরে তাকে বিচার করতে হবে, এবং বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। যে সেটা যেই হোক, এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। কোনো সভ্য দেশে বিচার বহির্ভূত হত্যা হতে পারে না, কোথাও গুম হতে পারে না। কিন্তু একটার পর একটা যেই কাহিনী বেরিয়ে আসছে, সেই একটু বিভৎস কাহিনী সব। এগুলি বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের জন্য এগুলি একটা লজ্জার ব্যাপার। আমরা শেষ দিকে চলে এসেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করেছেন। আমাদের যে শিক্ষার্থীরা এই পরিবর্তন এনে দিয়েছে, তাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার সময় হয়েছে, এখনো ফেরাতে পারেনি আমরা। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার কথা হয়েছে, খুলেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো খোলা হয়নি, সেখানে যাওয়ার অবস্থা হয়নি। সেটা কত দ্রুত হতে পারে? সেটা হয়ে যাবে আশা করি। এই যে আপনি দেখবেন যে আগামী শনিবারের থেকে মেট্রো রেল চলাচল শুরু হবে, তাহলে একটা যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পাবে মানুষ। তারপরে আপনার ট্রেন চলাচল শুরু হয়েছে আস্তে আস্তে। ছাত্রদের এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, প্রশাসনের কথা বললেন, অনেক যে মানে দলীয় দৃষ্টিকোণ থেকে যেগুলি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের অনেকে এখনও পদত্যাগ করেননি, তারা লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। এখানে আপনি দেখেন পাপন এখনও রিজাইন করেনি, ফুটবলার সালাউদ্দিন রিজাইন করেনি, আরও বহু লোক আছে। কিন্তু তাদের যদি মিনিমাম বুদ্ধিশুদ্ধি থাকে, তাহলে তাদের সসম্মানে রিজাইন করে যাওয়া উচিত। না হলে তারা হেনস্থার শিকার হবে, অপমানের শিকার হবে, অপদস্থ হবে তারা। সেটা তাদের জন্য তো কোনোভাবেই সম্মানজনক না। তো এদের একটা আশার কথা যে এদের সংখ্যা বাড়ছে, প্রত্যেক দিনই দেখছি আমরা তারা পদত্যাগ করছে, সেটা ভালো। আর না হলে কিন্তু আরও খারাপ অবস্থা হবে, ধাওয়া খাবে। আপনি দেখেন শিল্পকলা একাডেমির
যে দীর্ঘকালের মানে কি বলবো আমাদেরকে শেষ করতেছে হাসান হাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সম্মানিত দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।